আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রথমে একটা জিনিস বলে দিই, আপনাদের কাছে জানতে চাইছি, অনেকে আমাকে লেখেন কমেন্টে যে সাউন্ড খুব কম। দেখুন, আমার নতুন ফোন, মাইক্রোফোনও নতুন ডিজিটেকের। এখন সমস্যাটা বুঝতে পারছি না, আমার টেলিফোনের সমস্যা। যদি টেলিফোনের হয় তাহলে এবারে টেলিফোন কোম্পানির কাছে নিয়ে যেতে হবে। আর যদি সবাই আমার সাউন্ড কম পান তাহলে বুঝতে হবে আমারই সমস্যা, আর যদি ব্যতিক্রম হয় তাহলে বোঝা যাবে তাদেরই সমস্যা। আমার একটুখানি দয়া করে আপনারা কমেন্টে জানাবেন যে সাউন্ড প্রপারলি আপনারা শুনতে পাচ্ছেন কি না, এটা দয়া করে আমায় জানাবেন। এবার আছে খবরে। গতকালকেই আমি বলেছিলাম যে ইউনিভার্সাল সিভিল কোড খুব শীঘ্রই চালু হতে চলেছে, মানে অভিন্ন দেওয়ানি বিধি। এই যে মুসলিম মুসলিম অ্যাক্ট যেটা রয়েছে না, মুসলিম ল বোর্ডের একটা অ্যাক্ট আছে। মুসলিমরা যদি নিজেদের সপক্ষে কোনো মামলা হয় তাহলে পরে বলবে আমরা মুসলিম অ্যাক্ট অনুযায়ী আমরা বিচার করব। আর যদি বিপক্ষে মুসলিমদের মানে প্রতি অত্যাচার হয়েছে, অমুক তমুক হয়েছে, এরম যদি কিছু হয় তাহলে সঙ্গে সঙ্গে তারা আইপিসিতে মামলা করবে। তা কথা ছিল, একই দেশে দুই রকমের আইন কি করে চলে? দেশটা তো এক, তাহলে আইনও এক হওয়া উচিত, প্রত্যেকের জন্য আইন এক। গতকালকে আমি বলেছিলাম যে ইউনিভার্সাল সিভিল কোড চালু হতে চলেছে। আজকেই কাগজে বেরিয়েছে, দেখুন, অভিন্ন দেওয়ানি বিধির চিন্তা রাজ্যের। অর্থাৎ যেটা গতকালকে আমি আন্দাজ দিয়েছিলাম আজ একেবারে কাগজে বেরিয়ে গেছে। তার লেখা হচ্ছে, আগে তো 3 তালাক তো আগে উঠে গিয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে। ওই তালাক 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 বললাম টেলিফোনে, আর তালাক হয়ে গেল, ও চলবে না। সুপ্রিম কোর্টের অর্ডারে ভারতবর্ষটা ক্যান্সেল। আচ্ছা, এবার যেটা হচ্ছে, আমি পড়ছি খবরের একটা অংশ, আমি পড়ছি। তাৎক্ষণিক 3 তালাক রদ প্রথা রদের পরে গোটা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করার পক্ষপাতী বিজেপি। কেন্দ্রীয় স্তরে অবশ্য এখনো এ নিয়ে কোনো উদ্যোগ হয়নি। পরিবর্তে বিজেপি শাসিত রাজ্যগুলিতে এক এক করে ওই আইন চালু করার কৌশল নেওয়া হয়েছে। উত্তরাখণ্ড, গুজরাটের অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে, মানে উত্তরাখণ্ড আর গুজরাটে। মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশে কিভাবে এই আইন প্রয়োগ করা যায় তা খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে। অসম ও পশ্চিমবঙ্গ বিজেপির প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় এসে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। সেটা প্রতিশ্রুতি ছিল, নির্বাচনী প্রতিশ্রুতি, সেটাই পালন করার কথা বলছেন। আজ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, অভিন্ন দেওয়ানি বিধি চালু করা বিজেপির ঘোষিত অবস্থান। অন্য শাসিত রাজ্যে ওই আইন চালু রয়েছে, পশ্চিমবঙ্গ অদূর ভবিষ্যতে তা হবে, কিন্তু কবে হবে তা এখন মন্ত্রিসভা সিদ্ধান্ত নেবে। দুদিনের দিল্লি সফরে এসেছেন শ্রমিক। বিজেপির একাধিক শীর্ষ নেতার সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে তার। 5 রাজ্যে ভোট পর্ব মেটার পরে কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়েও চিন্তাভাবনা শুরু হয়েছে বিজেপির অন্দরমহলে। সূত্রের খবর, মন্ত্রিসভা সম্প্রসারণের বিষয়টি দীর্ঘ সময় ধরে ঝুলে রয়েছে। মহারাষ্ট্র, বিহারের একাধিক শরিক দলের সাংসদকে মন্ত্রিসভায় স্থান দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির অভূতপূর্ব ফলের পরে রাজ্য থেকে এক বা একাধিক সাংসদকে কেন্দ্রীয় মন্ত্রী করা হতে পারে বলে জোর চর্চা। কারা মন্ত্রী হতে পারেন তা নিয়েও জল্পনা চলছে। সূত্রের মতে, রাঢ়বাংলায় বিজেপির ভালো ফলের পেছনে উল্লেখযোগ্য ভূমিকা নেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খা, তাকে পুরস্কৃত করা হতে পারে। অনেকের মতে মন্ত্রিত্ব পাওয়ার দৌড়ে আছেন শ্রমিক ভট্টাচার্য নিজেও। উদাহরণ দিয়ে তারা বলেছেন, গুজরাটে বিধানসভা নির্বাচনে বিজেপি ভালো ফলের পেছনে রাজ্যের যে সভাপতি CR পাতিল গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, পরে তাকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়। অতএব শ্রমিক ভট্টাচার্য এবং সৌমিত্র খা এই দুজন কেন্দ্রীয় পূর্ণমন্ত্রীর পদে হয়তো যোগ দিতে পারেন। এখন শুভেন্দু এবং অমিত শাহ
যে টিমটা তৈরি করছেন না, এই টিমটা হচ্ছে একেবারে মারাত্মক টিম। এই যে আজকে যে কত খবর হয়েছে তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। মানে আমি কটা খবর করব, কোনটাকে করব, কোনটাকে বাদ দেবো, তার মধ্যে দুটি আমি বেছে নিয়েছি। প্রথম হচ্ছে এই ইউনিভার্সাল সিভিল কোড, আর একটি বিকেলবেলা যেটা করব সেটা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো, কিভাবে তাদেরকে ফেরত পাঠানো হবে সেই বিষয়ে আমি বিকেলবেলা ভিডিও করব। এখন যেটা দাঁড়াচ্ছে, ইউনিভার্সাল সিভিল কোড হলে কি হবে, আপনার ওই মুসলিম আইন, মুসলিম পার্সোনাল ল বোর্ড যেটা আছে সেটা সম্পূর্ণ খারিজ হয়ে যাবে। আর এতে কিন্তু মুসলিম ল বোর্ডের খারিজের ব্যাপারে যখন সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিল কেন্দ্রীয় সরকার, সুপ্রিম কোর্ট বলেছিল হ্যাঁ ঠিকই, একই দেশে দুটো বিধি চলতে পারে না। অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার পক্ষে সুপ্রিম কোর্ট তখন রায় দিয়েছিল। সেই রায়ে একবারে পুরো দেশে চালু না করে বিজেপি একটু চালাকি করে যে যে রাজ্যগুলো জিতছে সেই রাজ্যগুলোতে এই বিধিটা চালু করছে। এখন আমাদের এখানে বিজেপি জিতেছে, বিজেপি জেতায় এখন অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়ে যাচ্ছে, মুসলিম ল বোর্ড বিলুপ্ত হয়ে যাবে। এরপরে হচ্ছে আপনার অবৈধ জমি যে সমস্ত জায়গায় এর হয়েছে, অবৈধ নির্মাণ, সেগুলি ভাঙার কাজ শুরু হয়ে গেছে। এবার এদিকে একটু নজর দিন, অবৈধ নির্মাণ নিয়ে হুঁশিয়ারি, বাড়ি ভাঙতে চলে এলো বুলডোজার। এই হচ্ছে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙার ছবি। এরা করে কি, এটা হচ্ছে কোন কোন অঞ্চল আপনাকে আমি বলে দিচ্ছি। বেআইনি নির্মাণের ক্ষেত্রে শূন্য সহিংসতা অর্থাৎ জিরো টলারেন্স নীতি নিয়েছে। বুধবারই এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুরো এলাকায় বেআইন নির্মাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট বাড়ির জল ও বিদ্যুতের সংযোগ ছিন্ন করে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আর সেই হুঁশিয়ারি কয়েক ঘন্টার মধ্যেই তিলজলার পোড়া কারখানা, যেটা আগুন লেগেছিল একটা কারখানায়, চামড়ার কারখানায়, সেটা ছিল অবৈধ, সেটার ভাঙার কাজ শুরু করলো কলকাতা পুরসভা। বুধবার বিকেলে দুটি বুলডোজার দিয়ে সেই কাজ শুরু করে পুরকর্মীরা। এই কাজের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি আটকাতে এলাকায় মুড়ে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় বাহিনী দিয়ে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে নেবে কারখানার মালিক এবং সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে লালবাজার। এই প্রসঙ্গে তিলজলা, তপসিয়া, মোমিনপুর, একবালপুর এলাকার নাম আলাদা করে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। এই সমস্ত জায়গাগুলো হচ্ছে মুসলিম অধ্যুষিত এবং এরা কি করে, দেওয়ালের পাশে, ধরুন আপনার বাড়ি দেয়াল আছে, এবার ওখান থেকে আর একটা বাড়ি শুরু করে দিল, মানে ওনার দেওয়ালের এদিকে প্লাস্টার মেরে দিল, প্লাস্টার মেরে দিয়ে নিজের দেয়াল হয়ে গেল। আমাদের দেশেতে সেই নিয়ম নেই। আমাদের দেশে হচ্ছে 3.5 ফুট ছেড়ে একটা বাড়ির পাঁচিল থেকে আর একটা বাড়ির পাঁচিল দূরত্ব হবে মিনিমাম 2.5 ফিট থেকে 3.5 ফিটের মধ্যে। যদি বড় বাড়ি হয়, উঁচু বাড়ি হয়, তাহলে 3.5 ফিট, আর যদি একতলা দোতলা বাড়ি হয় তাহলে 2 ফিট কি 2.5 ফিট এরকম ছাড়তে হয়। কিন্তু সেখানে কোনো, এই সমস্ত এলাকায় অবৈধ, মানে যারা অনুপ্রবেশকারী আছে তারা এখানে ঢুকে, বৈধ যারা আছে তাদের সঙ্গে মিলেমিশে এই কাজটি করে থাকে। তাদেরকে তো এক তো ধরা হচ্ছে, ধরে তাদেরকে ডিপোর্ট করা হবে, এখন অ্যারেস্ট করা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে এদের ওপর, এদের সমস্ত বাড়ি ঘরদোর যেগুলো আছে সেগুলো সমস্ত বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে। বুলডোজারের একটা রেওয়াজ চালু হয়ে গেল বলা যায়। যে রেওয়াজটা শুরু করেছিলেন আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যার জন্য আমি বারবার আপনাদের মনে করিয়ে দিই, যোগী আদিত্যনাথ যখন তার গলায় যখন উত্তরীয়টা পরিয়ে দেন এবং বলেন, হয়তো তিনি বলেছেন আমার কাজ এবার তুমি নিজে নিয়ে নাও, আমার কাজ তুমি এগিয়ে নিয়ে চলো, বাংলাকে পরিষ্কার করার কাজ করো, দেশকে আইনের শাসনের মধ্যে নিয়ে এসো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আমি কয়েকদিন ধরে ভারত
পাকিস্তান, বাংলাদেশ এই ট্রায়াঙ্গেল সম্পর্ক নিয়ে বেশ কথা বলছি, এবং বাংলাদেশ পরিস্থিতিকে আপনারা খেয়াল করে দেখলে দেখবেন যে আমি প্রায় বলছি যে বাংলাদেশ 1971 সালের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতির মধ্যে চলে গেছে। আবার কখনো কখনো আমার সম্পর্ক বিশেষজ্ঞ বন্ধুদের সঙ্গে যখন কথা হয় তখন কেউ কেউ বলেন যে এটি 71 পূর্ব বা 71-এর চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতিতে ইতিমধ্যে চলে গেছে। আবার কেউ কেউ বলছেন বাংলাদেশ ইতিমধ্যে পূর্ব পাকিস্তানিকরণ ইতিমধ্যে হয়ে গেছে। যেটি হোক, 71-এর চেয়ে কোনো অংশে কম নয়, প্রায় পূর্ব পাকিস্তান হয়ে গেছে, কিংবা 71-এর চেয়েও ভয়ঙ্কর খারাপ পরিস্থিতি। এখান থেকে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হবে, বাংলাদেশকে উঠে দাঁড়াতে হবে। এই মুহূর্তে আমরা কথা বলবো ভারত এবং পাকিস্তান, বর্তমান যে তারেক রহমান সরকার, এই সরকার আসলে কি করছে। এই মুহূর্তে যে কথাটি বলতে চায়, এই কথাটি সম্প্রতি মাইকেল কুগেলম্যান এই নামটির সাথে আপনারা পরিচিত যারা খোঁজ রাখেন, আটলান্টিক কাউন্সিলের ফেলো মাইকেল কুগেলম্যান সম্প্রতি একটি আর্টিকেল লিখেছেন, সেটি এই মুহূর্তে বিশ্লেষণ করতে চাই। বাংলাদেশে তারেক রহমানের নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর এখন সবার মনে একটাই প্রশ্ন, বাংলাদেশ কি পারবে দুই প্রভাবশালী বলতে দুটি পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ, প্রতিবেশী ভারত এবং পাকিস্তানের সাথে সম্পর্কের ভারসাম্য রক্ষা করতে? আটলান্টিক কাউন্সিলের দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেছেন। আজ আমরা সেটি তুলে ধরতে চাই, যেখানে তিনি দেখিয়েছেন কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় পাকিস্তানের সাথে বরফ বলতে শুরু করেছে, আর অন্যদিকে শেখ হাসিনা আমলের রক সলিড ভারতের সাথে সম্পর্কের কিছুটা চির ধরেছে। এই মুহূর্তের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কেন ঢাকা চাইলেই এই দুই চির প্রতিদ্বন্দ্বীর সাথে সমান্তরাল বন্ধুত্ব বজায় রাখতে পারে। কুগেলম্যান তার লেখার শুরুতেই বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দিল্লির সাথে সম্পর্ক মেরামত করা এখন সময়ের দাবি। কিন্তু কেন? কারণ বাংলাদেশের বর্তমান ধুঁকতে থাকা অর্থনীতি বাঁচাতে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারতের সাথে হাত মেলানো ছাড়া গতি নেই। শুধুমাত্র বাণিজ্য নয়, আমাদের অশান্ত সীমান্ত সামলাতে হলেও দিল্লির সাথে সুসম্পর্ক জরুরি। এছাড়া নেপাল, ভারত, বাংলাদেশ ত্রিদেশীয় বিদ্যুৎ সহযোগিতা এবং অভিন্ন নদ নদীর পানির ন্যায্য হিস্যার মতো সংবেদনশীল ইস্যুতেও আলোচনার টেবিল গরম করতে হলে কূটনৈতিক সম্পর্ককে স্বাভাবিক করতে হবে। ভারতের সাথে বৈরিতা রেখে এই প্রাপ্তিগুলো অর্জন করা প্রায় অসম্ভব। তাই দিল্লির সাথে একটি রিসেট বা নতুন করে শুরুর কোনো বিকল্প নেই। কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। উল্টো পিঠের কথাও বলেছেন মাইকেল কুগেলম্যান। 1971-এর ক্ষত এবং পাকিস্তানের নিষ্ঠুর আচরণের প্রতি সংবেদনশীলতা থাকা সত্ত্বেও ইসলামাবাদের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ঢাকার অনেক কিছু পাওয়ার আছে। সাম্প্রতিক সময়ে ভিসা উদারীকরণ এবং ভ্রমণ যোগাযোগ বৃদ্ধির ফলে বাংলাদেশে বাণিজ্যিক সুফল পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া তুরস্কের মতো মধ্যম শক্তির দেশগুলোর সাথে ঘনিষ্ঠতা বাড়ানো, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্ককে পুনরুজ্জীবিত করা এবং গ্লোবাল সাউথকে শক্তিশালী করার বিষয়ে ঢাকা ও ইসলামাবাদ এখন একই সুরে কথা বলছে। সবচেয়ে বড় বিষয় হলো অভ্যন্তরীণ রাজনীতি। বাংলাদেশের জনগণের একটি বড় অংশের মধ্যে ভারত বিরোধী মনোভাব রয়েছে। তারা চায় ঢাকা যেন দিল্লির প্রভাব বলয় থেকে বেরিয়ে পাকিস্তানের মতো দেশের সাথেও ভারসাম্যপূর্ণ সম্পর্ক রাখে। ফলে ইসলামাবাদের সাথে সুসম্পর্ক তারেক রহমান সরকারের জন্য রাজনৈতিক জনপ্রিয়তার একটি হাতিয়ার হতে পারে। মাইকেল কুগেলম্যানের মতে ঢাকা চাইলেই সব দিকে বন্ধুত্ব বজায় রাখতে পারে। এর নাম হলো সিলেক্টিভ কোঅপারেশন বা নির্বাচিত সহযোগিতা। ভারতের সাথে আমাদের অগ্রাধিকার হবে বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং সীমান্ত নিরাপত্তা। তবে কুগেলম্যান সতর্ক করে দিয়েছেন, ঢাকার বৈদেশিক নীতিতে ভারত যেন ডিকটেট করতে না পারে। যেমন বেইজিং বা ইসলামাবাদের সাথে ঢাকা কতটা ঘনিষ্ঠ হবে সেটা নির্ধারণের সার্বভৌম ক্ষমতা ঢাকার হাতেই থাকতে হবে।
অন্যদিকে পাকিস্তানের সাথে কি করা যাবে না তাও স্পষ্ট। দিল্লির সাথে যদি সুসম্পর্ক বজায় রাখতে হয় তবে ইসলামাবাদের সাথে গভীর প্রতিরক্ষা সহযোগিতা করা হবে চরম ঝুঁকিপূর্ণ। আবার ভৌগোলিক কারণে পাকিস্তানের সরাসরি স্থলপথ না থাকায় এবং দুই দেশ একই ধরনের পণ্য রপ্তানি করায় সরাসরি বাণিজ্যেও সীমাবদ্ধতা আছে। তাহলে পাকিস্তানের সাথে সফলতার পথ কোনটি? কুগেলম্যান বলছেন নলেজ এক্সচেঞ্জ বা জ্ঞান বিনিময়। গত বছর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফরের মাধ্যমে যে নলেজ করিডোর শুরু হয়েছে সেটি হতে পারে তুরুপের তাস। শিক্ষা, স্কলারশিপ এবং সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণের মাধ্যমে এই সম্পর্ককে বিতর্কহীন রাখা সম্ভব। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেগুলো শুরু হয়ে গেছে। আমাদের সিভিল সার্ভেন্টরা পাকিস্তানে প্রশিক্ষণ নিতে যাচ্ছে, পাকিস্তান এখানে স্কলারশিপ নিয়ে আসছে। আজকেই আমি দিনের আর একটা ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। গত মাসে ওয়াশিংটনে আটলান্টিক কাউন্সিলের দুটি আলাদা অনুষ্ঠানে পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব এবং বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যোগ দিয়েছিলেন। সেখানে দেখা গেছে উভয় দেশই ডেঙ্গু, অপুষ্টি, জলবায়ু পরিবর্তন এবং দারিদ্র্যের মতো একই ধরনের সংকটে ভুগছে। পাকিস্তান তাদের এই সমস্যাগুলো মোকাবেলায় ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার বা ডিপিআই ব্যবহারে বেশ সাফল্য পেয়েছে। কুগেলম্যান পরামর্শ দিচ্ছেন বাংলাদেশের বিশেষজ্ঞ দল পাকিস্তানে গিয়ে তাদের এই অভিজ্ঞতাগুলো সরেজমিনে দেখে আসতে পারে। এটা ভারতের জন্য উদ্বেগের কারণ হবে না, কারণ বাংলাদেশ ভারতের ডিপিআই মডেল থেকেও শিখতে চায়। এই ধরনের জ্ঞানভিত্তিক সহযোগিতা 1971-এর ইস্যু নিয়ে পাকিস্তানের ক্ষমা প্রার্থনা বা ক্ষতিপূরণের মতো কঠিন রাজনৈতিক আলোচনার পথ প্রশস্ত করতে পারে। এছাড়া ডিজিটাল সিস্টেম শক্তিশালী হলে দুর্নীতি কমবে এবং আইএমএফের মতো সংস্থার সংস্কার এজেন্ডা পূরণ করাও সহজ হবে। স্বাধীনতার 3 বছর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। গত 5 দশকে বাংলাদেশ আমেরিকা ও রাশিয়ার মতো মেরুকরণেও ভারসাম্য রেখেছে, কিন্তু ভারত পাকিস্তান দ্বৈরথে প্রায় আমরা কোনো একদিকে হেলে পড়েছে। শেখ হাসিনা আমলে যেটা ছিল ভারতমুখী, আর সাম্প্রতিক বিএনপি সরকারের সময় সেটা হয়ে উঠেছে পাকিস্তানমুখী। শেখ হাসিনার আমলে যেটি ছিল ভারতমুখী হওয়া ছাড়া কোনো উপায় নেই। কুগেলম্যানই বলছেন যে পাকিস্তানের সাথে আমাদের কোনো সীমান্ত নেই। কাজে এই পাকিস্তানের সাথে, এবং পাকিস্তান একটা ভঙ্গুর রাষ্ট্র, পাকিস্তান একটা বৈরী রাষ্ট্র, পাকিস্তান একটা শত্রু রাষ্ট্র, পাকিস্তান বিশ্ব থেকেও খানিকটা কালার্ড রাষ্ট্র, সোজা কথা। বিশেষ করে সন্ত্রাস, জঙ্গিবাদের কারণে কালার্ড রাষ্ট্র। এমন একটা রাষ্ট্রের সাথে কুগেলম্যানের সাথে এই জায়গায় আমি খানিকটা দ্বিমত পোষণ করব যে এমন একটি রাষ্ট্রের সাথে সম্পর্ক কতটা রাখতে হবে, একটা সীমারেখা রাখা উচিত। বরঞ্চ পাকিস্তানের সাথে সম্পর্ক রাখতে গিয়ে যদি ভারত ক্ষুব্ধ হয়, সেটি না করে সেই সম্পর্ক আমি রাখলাম না, কারণ আমার ভারতের সাথে সম্পর্ক রাখতেই হবে। আপনি সীমান্ত রাষ্ট্র, শুধু সীমান্ত রাষ্ট্র না, আপনি একটা বেকায়দা পূর্ণ সীমান্ত রাষ্ট্র, কারণ আপনার 4 পাশ দিয়ে ভারত ঘেরা, অর্থাৎ সীমান্তে একক কর্তৃত্বের একটা দেশ ভারত। কাজে আপনি যদি ভারতের সাথে বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আপনার টিকে থাকা, নানাভাবে টিকে থাকা, ভাতে মারবে, পানিতে মারবে, জলে, স্থলে, অন্তরিক্ষে, আপনাকে সব জায়গায় মারতে পারে। আমরা পরিশেষে বলতে পারি যে মাইকেল কুগেলম্যানের এই বিশ্লেষণ অনুযায়ী তারেক রহমান সরকারের সামনে এখন সুবর্ণ সুযোগ এই ভারসাম্যহীনতা কাটানোর। খুব সাবধানে পা ফেলে, কোনো ঝুঁকি না নিয়ে ভারত ও পাকিস্তান উভয় দেশের থেকেই সহযোগিতা আদায় করা সম্ভব। কূটনীতি যখন কৌশলী হয় তখন শত্রু বন্ধু হয়ে উঠতে পারে। হ্যাঁ, কুগেলম্যান ভালো পরামর্শ দিয়েছে যে পাকিস্তানকে আমি চটালাম না, কিন্তু আমরা লক্ষ্য করছি সেটি কিন্তু ভারতকে চুটিয়ে দিচ্ছে, এবং একটা পক্ষ মনে হচ্ছে যে ভারতের সাথে কিছু একটা লাগুক, এই অঞ্চলে একটা কিছু বাঁধিয়ে ফেলতে চায়। আমি আলাপের শুরুতেই বলেছি না যে 71 পরিস্থিতির চেয়েও খারাপ, বা 71 পরিস্থিতির মতো আমার বিশেষজ্ঞ বন্ধু, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ বন্ধুরা বলেন যে 71-এর চেয়েও খারাপ। আবার এটি পূর্ব পাকিস্তান প্রায় হয়ে গেছে। যদি তাই হয়, সেটি আমাদের জন্য ভয়ঙ্কর বিপদের কারণ হতে পারে। এই কয়েকদিনের যদি আপনি ঘটনা প্রবাহগুলো খেয়াল করেন, এই 7 দিনের
বিশেষ করে এক সপ্তাহের ঘটনা প্রবাহ খেয়াল করলে আপনি বুঝতে পারেন যে পাকিস্তানকে খুব বেশি কোলে তুলে নিয়েছে অযৌক্তিক পাকিস্তান, আমি বারবার বলবো, আর যৌক্তিক ভারতকে খানিকটা দূরে সরে দেওয়া হয়েছে। এর পরিণাম কি হয়, এর পরিণাম বাংলাদেশের জনগণকে ভোগ করতে হবে। এখন দেখার বিষয়, আমরা নিশ্চয়ই সামনের দিনগুলো দেখব যে কি ঘটতে যাচ্ছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিও।